সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আসছে মেগা সুখবর। এদিকে শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্য। সোমবার চার্জ গঠন শুনানি। অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি। এবং সবশেষে থাকছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহের নীল নকশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আসছে মেগা সুখবর। দীর্ঘ এক দশকের বেশি সময় পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আলোচিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও চূড়ান্ত গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে, তবু নতুন অর্থবছরের শুরু থেকেই বর্ধিত সুবিধা কার্যকরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে আলোচনা চলছে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীই নন, স্বায়ত্তশাসিত ও অর্ধস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বড় ধরনের পরিবর্তনের আলোচনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। কেন আসছে নতুন পে স্কেল? বিশ্লেষকদের মতে দীর্ঘদিন উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি চাকরিতে বেতন বৈষম্য কমানোর চাপ থেকেই সরকার নতুন পে স্কেলের দিকে এগোচ্ছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার পর খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয় সহ প্রায় সব খাতেই ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। উচ্চ পর্যায়ে আলোচনা কি জানা যাচ্ছে? গত ২১ মে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত পুনর্গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে নবম পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বেতন বৃদ্ধি, ভাতা কাঠামো এবং সরকারের বাজেট ক্ষমতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়েকটি সুপারিশ নিয়ে আরও আলোচনা বাকি রয়েছে। কেমন হতে পারে নতুন বেতন কাঠামো? পে কমিশনের আলোচনায় বর্তমানে দুটি বিকল্প বেশি গুরুত্ব পাচ্ছে। একটি প্রস্তাবে অধিকাংশ গ্রেডে মূল বেতন ৫০% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। অন্য প্রস্তাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন প্রায় দ্বিগুণ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। উদাহরণ হিসেবে চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বেসিক ৫০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকায় যেতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বেসিক ৩৫,৫০০ টাকা থেকে ৫৩,২৫০ টাকায় হতে পারে। সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের বেতন ২৯,০০০ থেকে ৪৩,৫০০ টাকায় উন্নীত হতে পারে। নবম গ্রেডের প্রভাষকদের বেসিক ২২,০০০ থেকে ৩৩,০০০ টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার দিকেও জোর দেওয়া হচ্ছে। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ১১তম গ্রেডের শিক্ষকদের বেসিক ১২,৫০০ টাকা থেকে ২৫,০০০ টাকায় যেতে পারে। ১৬তম গ্রেডের অফিস সহায়কদের বেসিক ৯,৩০০ টাকা থেকে ১৮,৬০০ টাকায় যেতে পারে। ২০তম গ্রেডের অফিস সহায়কদের বেসিক ৮,২৫০ টাকা থেকে ১৬,৫০০ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পেনশনভোগীদের জন্য পরিবর্তন। নবম পে স্কেলের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পেনশন কাঠামোর পরিবর্তন। বর্তমানে যেসব অবসরপ্রাপ্ত ব্যক্তি ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে স্বল্প পেনশন পাওয়া লাখো মানুষ আর্থিকভাবে উপকৃত হতে পারেন। কিভাবে বাস্তবায়িত হবে? সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নতুন পে স্কেল একবারই কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা চলছে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি, দ্বিতীয় ধাপে বাকি অংশ এবং তৃতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করার চিন্তা চলছে। অর্থমন্ত্রক সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল কার্যকর করতে প্রথম বছরে অতিরিক্ত ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এর জন্য আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে।
তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। সরকারি ঘোষণা ও গেজেট প্রকাশের পরে নতুন পে স্কেলের বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে। সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন সেদিকেই। এদিকে শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্য। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে সোমবার ১ জুন শুনানি অনুষ্ঠিত হবে। চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত ২৪ মে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই শুনানির দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, সোমবার আগামীকাল চার্জ গঠন শুনানি হবে। এর মাধ্যমে বিচার কার্য শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হবে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, আদালতের ১৫ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি সরকার বাতিল করেছেন এবং বিচারক তা গ্রহণ করেছেন। ফলে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি দেখে বদলির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে ২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তা বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও মিলেছে। অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে হত্যার হুমকি সহ বিভিন্ন সময় বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। রবিবার ৩১ মে দুপুরে সোনাপুর ইউনিয়নের চর বগা গ্রামের শফিক আহমেদের ছেলে রুহুল আমিন ৪৯ বছর বয়সী বাদী হয়ে আনোয়ার হোসেন সহ একই এলাকার ৪ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এর আগে শনিবার ৩০ মে রাত ৮টায় রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন ৩৮ বছর বয়সী, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাবাড়ি বাজার এলাকায় ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এই সময় আহত আনোয়ারকে বলতে শোনা যায়, রায়পুরের এমপি আবুল খায়ের ভুইয়ার গুন্ডা বাহিনী আমার উপর হামলা করেছে। আপনারা সবাই দেখছেন, এর বিচার হতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক লোকজন জানিয়েছেন, আনোয়ার হোসেন একসময় আওয়ামী লীগের, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় প্রভাবশালী কর্মী ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, আনোয়ার নিজেকে এনসিপির নেতা হিসেবে পরিচয় দেন। খবর পেয়ে আমরা তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুহুল আমিন নামে একজন তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন। মামলাটি রেকর্ড করার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং সবশেষে থাকছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহের নীল নকশা। পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং দলটির ভাষায় কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর পূর্ব ভারতের অন্যতম রাজনৈতিক ও কৌশলগত সংবেদনশীল ইস্যু ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা
অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, চোরাচালান এবং কাঁটাতারের বেড়া নির্মাণে বিলম্বের বিষয়গুলো কেবল রাজনৈতিক বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বিজেপি নেতৃত্বের দাবি, এবার তারা স্রেফ স্লোগান আর প্রচারণার বাইরে গিয়ে সরাসরি প্রশাসনিক পদক্ষেপের যুগে প্রবেশ করতে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্ট অধিকর্তাদের নির্দেশ দিয়েছেন যে সীমান্ত ইস্যুটিকে কোনো প্রতীকী ঘোষণা দিয়ে নয়, বরং বাস্তবসম্মত ও ফলাফল ভিত্তিক উপায় সমাধান করতে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, অমিত শাহ বারবার জোর দিয়েছেন যে কেবল প্রচারের উদ্দেশ্যে কোনো অর্ধসমাপ্ত অভিযান চালানো যাবে না। প্রতিটি পদক্ষেপ হতে হবে আইনগতভাবে টেকসই, কূটনৈতিকভাবে সতর্ক এবং কার্যক্ষেত্রে কার্যকর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সীমান্ত রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছেন। এবারের মূল জোর দেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে বা যত্রতত্র পুশব্যাক না করে প্রকৃত অনুপ্রবেশকারীদের নিখুঁতভাবে শনাক্ত করার ওপর। সূত্র মতে, অমিত শাহ কর্মকর্তাদের সতর্ক করেছেন যেন এমন কোনো পদক্ষেপ না নেওয়া হয় যা ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে অনাপ্রয়োজনীয় ফাটল ধরায়। অতীতে যথাযথ যাচাই বাছাই না করে বা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কথিত অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার কারণে ঢাকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছিল। এবার কৌশল সম্পূর্ণ ভিন্ন। নয়াদিল্লি এমন একটি প্রক্রিয়া চাইছে যেখানে অনুপ্রবেশকারীদের সঠিকভাবে শনাক্তকরণ ও নথিবদ্ধ করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। এর মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বিতর্ক এড়িয়ে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাকে শক্তিশালী করা। কর্মকর্তারা স্বীকার করছেন যে সীমান্ত ব্যবস্থাপনা কেবল আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একই সঙ্গে মানবিক, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জও। বৈশ্বিক প্রেক্ষাপটেও সীমান্ত নিয়ন্ত্রণ রাজনৈতিক বক্তৃতার চেয়ে অনেক বেশি জটিল প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তীব্র কড়াকড়ির পরও যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ হয়নি। একটি দীর্ঘ ও উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা কতটা কঠিন তা বোঝাতে ভারতের অভ্যন্তরীণ আলোচনায় এখন প্রায়ই ট্রাম্পের সেই উদাহরণ টানা হচ্ছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তটি আরও জটিল। এই সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম, কৃষিজমি, নদীপথ, চরাঞ্চল, জঙ্গল এবং দুর্গম ভৌগোলিক এলাকা। বেশ কিছু জায়গায় জিরো লাইন বা প্রকৃত আন্তর্জাতিক সীমানাটি এমন কিছু জনবসতির মাঝখান দিয়ে গেছে যেখানে বহু প্রজন্ম ধরে মানুষ বসবাস করছে। ভারত সরকার এখন পশ্চিমবঙ্গ জুড়ে কাঁটাতারের বেড়া প্রকল্পের কাজ গতিশীল করেছে। যেসব জমির মালিকের জমি বেড়া ও বিএসএফের অবকাঠামোর জন্য প্রয়োজন, তাদের জন্য ক্ষতিপূরণ প্যাকেজ তৈরি করা হচ্ছে। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, পুরো সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করা সহজ নয়। সরকার মনে করে কেবল বল প্রয়োগ করে এই প্রক্রিয়া সফল হতে পারে না, স্থানীয় বাসিন্দাদেরও ভরসায় নিতে হবে। সীমান্তের কাছাকাছি থাকা কৃষক ও গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করা জরুরি, কারণ কাঁটাতারের বেড়ার কারণে প্রায়ই তাদের কৃষিকাজ, যাতায়াত এবং জীবিকা ব্যাহত হয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের বর্তমান চিত্র 2026 সালের মে মাস পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2216.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় 1647.696 কিলোমিটার এলাকায় ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। প্রায় 569 কিলোমিটার সীমান্ত এখনও বেড়াহীন। নদী ও জলাভূমির কারণে প্রায় 112.780 কিলোমিটার এলাকায় প্রথাগত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় বলে মনে করা হয়। প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও প্রায় 456.224 কিলোমিটার এলাকার কাজ এখনও শেষ করা যায়নি। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী বিজয়ের পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত বেড়া নির্মাণকে নতুন সরকারের অন্যতম শীর্ষ প্রশাসনিক অগ্রাধিকার হিসেবে নিয়েছেন বলে জানা যায়। সাম্প্রতিক সবচেয়ে বড় অগ্রগতি হল বেড়া ও সীমান্ত অবকাঠামো প্রকল্পের জন্য বিএসএফের কাছে প্রায় 600 একর জমি হস্তান্তরের অনুমোদন। শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়াতে রাজ্য সরকার ইতিমধ্যে বিএসএফের কাছে 27 কিলোমিটার সীমান্ত এলাকা হস্তান্তর করেছে, যেখানে গত 21 ও 22 মে আনুষ্ঠানিকভাবে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্য সচিব ও ল্যান্ড দপ্তরকে আগামী 45 দিনের মধ্যে বাকি সব জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
কাঁটাতারের বেড়া ছাড়াও নতুন বর্ডার আউটপোস্ট বা বিওপি ও বিএসএফের অন্যান্য অবকাঠামোর জন্যও জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অতীতে ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক ধীরগতি যেখানে সবচেয়ে বড় বাধা ছিল, সেখানে একে একটি বড় নৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিএসএফের কাছে জমি হস্তান্তরে বিলম্বের কারণে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্ট। 2026 সালের 27 জানুয়ারি হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে ইতিমধ্যে অধিগ্রহণ করা ও ক্ষতিপূরণ দেওয়া 127 কিলোমিটার জমি 31 মার্চের মধ্যে বিএসএফকে হস্তান্তর করতে হবে, কিন্তু 22 এপ্রিলের মধ্যে মাত্র 8 কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছিল। নির্দেশ অমান্য করায় আদালত একজন শীর্ষ অধিকর্তাকে আর্থিক জরিমানাও করেছিলেন। এদিকে 2025 সালের আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য দেখা গিয়েছিল 77.935 কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছিল। 148.971 কিলোমিটার জমিতে অধিগ্রহণ প্রক্রিয়ায় শুরু হয়নি। 229.318 কিলোমিটার জমির প্রক্রিয়া চলছিল। 181.635 কিলোমিটার জমির ক্ষতিপূরণ দেওয়া হলেও দখল হস্তান্তর করা হয়নি। বর্তমানে নতুন প্রশাসনের অধীনে এই প্রক্রিয়া অবশেষে গতি পাচ্ছে বলে দাবি সরকারের। মাঠ পর্যায়ের প্রতিবেদনে জানা গেছে অনেক বাসিন্দা স্বস্তি বোধ করছেন। বহু বাসিন্দা জানিয়েছেন বছরের পর বছর ধরে সীমান্ত অপরাধ, গরু চোরাচালান চক্রে এবং অনুপ্রবেশের কারণে তারা আতঙ্কের মধ্যে বাস করতেন। কিছু বাসিন্দা এমনও দাবি করেছেন যে সীমান্ত সংলগ্ন ক্রিমিনাল চক্রের কারণে তারা নিরাপদে গরু মহিষও লালন পালন করতে পারতেন না। বিজেপি সরকার এখন এমন একটি রূপরেখা তৈরি করেছে যাকে কর্মকর্তারা বলছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এই ব্যবস্থার আওতায় স্থানীয় পুলিশ ও প্রশাসন সন্দিষ্ট অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিএসএফের সঙ্গে সরাসরি সমন্বয় করবে। মালদাহ, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার মতো সংবেদনশীল জেলাগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে, যা ঐতিহাসিকভাবেই উন্মুক্ত সীমান্ত থাকার কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। কিন্তু সরকারের এই আগ্রাসী তৎপরতার পরও বড় বড় চ্যালেঞ্জ রয়েই যাচ্ছে। গোয়েন্দা ব্যুরোর প্রাক্তন অধিকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন যে একটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে সমস্ত বেড়া দেওয়ার কাজ শেষ করা বাস্তবসম্মত নয়। আইনি বিরোধ, পুনর্বাসন সমস্যা, জমির ক্ষতিপূরণ, পরিবেশগত জটিলতা এবং দুর্গম ভৌগোলিক প্রকৃতির কারণে এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির হওয়া বাধ্য। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হল 1975 সালের ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তির 150 গজের নিয়ম। এই সমঝোতা অনুযায়ী দুই দেশের পারস্পরিক সম্মতি ছাড়া জিরো লাইনের 150 গজের মধ্যে সাধারণত কোনো স্থায়ী প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করা যায় না। ভারত অবশ্য কাঁটাতারের বেড়াকে মানসিক রক্ষা কাঠামো হিসেবে গণ্য করে না, তবে আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে বেড়া নির্মাণে অবশ্যই আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ। ফলত বেড়াটি সাধারণত ভারতীয় ভূখণ্ডের 150 গজ ভেতরে তৈরি করা হয়। এর ফলে তৈরি হয় এক অদ্ভুত নো ম্যানস ল্যান্ড, যা লোকাল গ্রামবাসীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বেশ কিছু সীমান্ত জেলায় প্রকৃত সীমান্তীয় ও কাঁটাতারের বেড়ার মাঝখানের এই জায়গায় বহু গ্রাম, স্কুল, মন্দির, কৃষি জমি এবং বাজার পড়ে গেছে। ফলে বহু ভারতীয় নাগরিক ভারতীয় ভূখণ্ডে থেকেও কার্যত বেড়ার বাইরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এটি মারাত্মক নিরাপত্তা ও মানবিক সমস্যা তৈরি করছে। বেড়ার বাইরে থাকা মানুষগুলো চোরাচালান চক্র, অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধের শিকার হচ্ছেন। কৃষকেরাও নিজের জমিতে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, কারণ বিএসএফের নিয়মে যাতায়াতের সময়সীমা নির্দিষ্ট করা থাকে। ফলে বহু গ্রামবাসী দাবি করেছেন যে বেড়া যেন সরাসরি জিরো লাইনে বা অন্তত তার খুব কাছাকাছি দেওয়া হয়। বাংলাদেশ অবশ্য এখনও অনেক সেক্টরে আপত্তি বজায় রেখেছে। তাদের যুক্তি, জিরো লাইনের কাছে এমন নির্মাণ পূর্ববর্তী সীমান্ত সমঝোতার পরিপন্থী। সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি প্রায় 90টি বিতর্কিত স্থানে নতুন করে যৌথ পরিদর্শনের দাবি জানিয়েছে, যেখানে ভারত সীমান্তের কাছে বেড়া দিতে চায়। একই সঙ্গে দুর্গম ভৌগোলিক প্রকৃতি এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে। সীমান্তের প্রায় 175 কিলোমিটার এলাকা নদীমাতৃক বা জলাভূমি। ইছামতি ও পদ্মার মতো নদীগুলো নিরন্তর চরের অবস্থান পরিবর্তন করে, যার ফলে নরম মাটিতে প্রথাগত কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে ভারত এখন ক্যামেরা, থার্মাল সেন্সর, লেজার সিস্টেম, ড্রোন সদর্যোগ সমৃদ্ধ স্মার্ট ফেন্সিং বা প্রযুক্তিগত বেড়ার দিকে ঝুঁকছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভৌত বেড়ার সঙ্গে এই ইলেকট্রনিক নজরদারি হয়তো আগামী দিনে পূর্ব ভারতের সীমান্ত ব্যবস্থাপনার ভবিষ্যৎ হতে যাচ্ছে।
তবে কর্মকর্তারা স্বীকার করছেন যে কেবল প্রযুক্তি দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়। বাংলার সীমান্ত নিরাপত্তা রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, অভিবাসন এবং স্থানীয় সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে জড়িত। সেই কারণেই কেন্দ্র এখন কেবল আগ্রাসী বক্তৃতার ওপর নির্ভর না করে একটি সুচিন্তিত ও পর্যায়ক্রমিক কৌশল অবলম্বন করছে। তথাপি রাজনৈতিকভাবে এই মুহূর্তটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বিজেপি। দলটির বিশ্বাস, ডাবল ইঞ্জিন সরকার যদি দৃশ্যত সীমান্ত নিরাপত্তা উন্নত করতে, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাঁটাতারের বেড়া প্রকল্প